রাওয়ালপিন্ডিতে কয়েকদিন আগে বাংলাদেশ টেস্ট একটা ইতিহাস গড়েছে, পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পেয়েছে এবং কি তাদের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। এরকম একটা ইতিহাস গড়ার পর নিশ্চিতভাবেই পুরো বাংলাদেশ জুড়ে উল্লাসে ফেটে পড়ার কথা ছিল এবং এইটা নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সাকিব আল হাসান এখন বাংলাদেশের টক অফ দ্য টাউন, তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সেটার কারণও আমি নিশ্চিত যে আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে যে তিনি একটা হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত হয়েছেন। তার নামে মামলা করা হয়েছে, যিনি যে মামলাটা করা হয়েছে 156 জনের নামে, সেখানে তিনি 28 নম্বর আসামি হিসেবে আছেন। এইটা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরাও একটু কথা বলতে চাই, যেখানে হচ্ছে যে এই মামলাটা নিয়ে বা সাকিব আল হাসানকে ঘিরে সবাই যখন তার সতীর্থরা যখন তাকে সাপোর্ট দিচ্ছেন, তাকে নিয়ে পোস্ট করছেন, ফেসবুকে কথা বলছেন, সেই সময় জাতিসংঘে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। আজকে যখন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি কথা বলেছেন, ব্রিফ করছিলেন, সেখানে বাংলাদেশের বা কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে লাস্ট কিছুদিন ধরে অনেকগুলো অনেক মানুষের বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতির মামলা করা হচ্ছে, যেখানে বেশ কিছু মামলা আছে যেগুলো আসলে ভুল বা এই মামলাগুলোর কোনো ভিত্তি নেই, এরকম অনেক মামলাই করা হচ্ছে। আর সেইখানে সাকিব আল হাসানের নামও আছে, যিনি কিনা বাংলাদেশের এখন টেস্ট খেলছেন বা দেশের বাইরে আছেন, এমন একজনের নামে মামলা দেওয়া হয়েছে। ওই সময় এই ডুজারিক তিনি প্রশ্নের উত্তরটা দিয়েছেন যে এরকমভাবে যে যেহেতু একটা চ্যালেঞ্জিং টাইমে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তারা নিশ্চিত যেটা ভালো হবে, যেটা আইন এবং নিয়মের মধ্যে পড়বে, সেটা নিয়ে তারা হয়তো সেভাবেই কাজ করবে। তাদের প্রশ্ন ছিল যে মানবাধিকার লঙ্ঘন কিনা, এরকম একটা প্রশ্নে যেটা বোঝা যাচ্ছে যে সাকিবকে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেহেতু আলোচনাটা চলে গেছে, সেটা আসলে এখানেই থেমে থাকবে না। জাতিসংঘের ব্যাপারটা নিয়ে আমরা খুব বেশি দূর এগোবো না, কারণ হচ্ছে আমরা যেহেতু আইন এবং আইনের ব্যাপারগুলো নিয়ে আসলে খুব বেশি পারদর্শী না। আইনে কোনটা কিভাবে বলে, কি হয়, কি হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা আলোচনা করতে চাচ্ছি যে যেহেতু কয়েকদিন ধরেই কথা হচ্ছিল যে বিসিবির কাছে একটা লিগেল নোটিশ পাঠানো হয়েছে, যাতে করে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় এবং তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়, যেহেতু তদন্ত তার বিরুদ্ধে যেন তদন্ত করা যায়, এরকম একটা আলোচনা চলছিল। বেশ কয়েকটা জায়গায় আমরা দেখছিলাম, কিন্তু বিসিবির পক্ষ থেকে বারংবার বলা হয়েছে তারা এখন পর্যন্ত সেই ধরনের কোনো লিগেল নোটিশ তারা পায়নি। আজকে আকরাম খানও বলেছেন, এর আগে বিসিবি যে সভাপতি ফারুক আহমেদ তিনি নিজেও নিশ্চিত করেছেন যে এরকম কিছু তারা নির্দেশনা বা এরকম কিছুই তারা এখনও হাতে পাননি, সে কারণে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ওই প্রথম টেস্ট চলাকালীন ফারুক আহমেদ বলেছিলেন যে দ্বিতীয় টেস্ট যখন শুরু হবে বা তার আগে সেই সময় তারা সাকিবকে নিয়ে আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে। আগামীকাল একটা বোর্ড সভা আছে বিকেল 3টা নাগাদ, সেইখানে খুব সম্ভবত সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা হবে না, অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা আপনাদেরকে আমরা পরের দিকে জানাবো। তার আগে আমরা সাকিবকে নিয়ে থাকতে চাই, যেটা হচ্ছে যে সাকিবকে নিয়ে বিসিবি কি সিদ্ধান্ত নিতে পারে বা সাকিবকে নিয়ে কি দ্বিতীয় টেস্টে কি সাকিবকে দল থেকে বাদ দেওয়া হবে। সাকিব লাস্ট টেস্টে যে ধরনের পারফরমেন্স করেছেন, বিশেষ করে সেকেন্ড ইনিংসে যে বোলিংটা করেছেন, তিনি 3টা উইকেট পেয়েছেন, সালমান আলী আঘাকে আউট করেছেন, আবদুল্লাহ শফিককে আউট করেছেন, এরকম 2টো উইকেট পেয়েছেন। তাকে কি একাদশ থেকে বাদ দেওয়া হবে কিনা, দল থেকে বাদ দেওয়া হবে কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ঘুরছে অনেক মানুষের কাছে দেখছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বারংবার চাচ্ছে সাকিবকে দল থেকে বাদ দেওয়া হোক, একাদশ থেকে বাদ দেওয়া হোক। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সাকিব আল হাসান পূর্ণ সমর্থন পাচ্ছেন বিসিবির, তারা কিনা একাদশ থেকে তাকে বাদ দিতে আসলে এখনই এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। যতটুকু জানা গেছে সাকিব আল হাসান সেকেন্ড টেস্টেও খেলবেন রাওয়ালপিন্ডিতে, এটা মোটামুটি নিশ্চিত। এখন কথা হচ্ছে সাকিব এই যে সেকেন্ড টেস্ট খেলবেন, সেকেন্ড টেস্ট খেলার পর বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন ওই সফরে তারা সবাই তো বাংলাদেশে চলে আসবেন। সাকিব তাহলে কী করবেন? সাকিব কি বাংলাদেশে আসবেন? সাকিব যদি এখন আসেন তাকে তো অবশ্যই মামলার মুখোমুখি হতে হবে। যেটা বললাম যে আমরা যেহেতু আইন বিষয়ে এত পারদর্শী না, সেক্ষেত্রে আসলে কি হবে, কি হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত যাচ্ছি না। যেটা হচ্ছে সাকিব কি তাহলে দেশে আসবেন কিনা, এটার সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু আমরা যতটুকু জানি যে সাকিব দেশে আসছেন না। যখন পাকিস্তানের বিপক্ষে সিরিজটা শেষ হয়ে যাবে, সাকিব সেখান থেকে পাকিস্তান থেকে ডিরেক্ট ইংল্যান্ডে যাবেন। সেই সময় তিনি এই সময়টার মাঝে ইংল্যান্ডে গিয়ে সেখানে তিনি কাউন্টি ক্রিকেট খেলবেন, ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলবেন, যেটা তিনি অনেক বছর ধরে খেলছেন না। লাস্ট খুব সম্ভবত 2013 সালে তিনি কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন, সেবার নেটওয়ার্ক T20 টুর্নামেন্ট ছিল। তার আগে তিনি 2009-10 মৌসুমে বাংলাদেশের
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি খেলতে গেছিলেন ওস্টারশায়ারের হয়ে। সেইবার তিনি 8টা ম্যাচ খেলেছিলেন, প্রথম শ্রেণী ম্যাচ। এইবার তিনি খেলবেন হচ্ছে সারের হয়ে, সেই দলটার হয়ে একটা ম্যাচে তার খেলার কথা আছে, যেহেতু সামনে ভারতের বিপক্ষে বাংলাদেশের একটা সিরিজ রয়েছে, সফর রয়েছে। সেই তার আগে একটা সময় যেহেতু সাকিব পাচ্ছেন, ভারত সফরের জন্য একটা ভালো প্রস্তুতি হবে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই সাকিব পাকিস্তান থেকে বাংলাদেশে ডিরেক্ট না ফিরে সেখানে তিনি ইংল্যান্ডে যাবেন। তার এনওসি দেওয়া হয়েছে 5 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। সেখানে তারা খুব সম্ভবত 9 থেকে 12 তারিখ পর্যন্ত সারের হয়ে তিনি খেলবেন এবং সমারসেটের বিপক্ষে সেই ম্যাচটা খেলা হবে। সেই ম্যাচ শেষ হওয়ার পর সাকিব যদি ভারত সফরের স্কোয়াডে থাকেন, খুব সম্ভবত থাকবেন, যদি তার আইনি জটিলতা কোনো ধরনের সমস্যা মানে জটিলতা তৈরি করতে না পারে, আর সেই ক্ষেত্রে সাকিব ভারত সফরেও থাকবেন, এটা নিশ্চিত করে বলা যায়। যদি এটা হয় সেক্ষেত্রে তিনি, যেহেতু 14 তারিখ পর্যন্ত এনওসি পেয়েছেন, 12 তারিখ পর্যন্ত ম্যাচ আছে, 12 তারিখের পরে তিনি সেখান থেকে ভারত সফরে যাবেন। সেখানে তিনি ভারতের বিপক্ষে দুটো টেস্ট আছে, 3টা টি-20 আছে, যেটা 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রথম টেস্টটা হবে চেন্নাই, সেকেন্ড টেস্ট কানপুরে, তারপরে 3টা টি-20 খেলবে 6 অক্টোবর, 9 অক্টোবর এবং 12 অক্টোবর। প্রথমটা গোয়ালিয়রে, দ্বিতীয়টা দিল্লিতে এবং শেষ ম্যাচটা হবে হায়দ্রাবাদে। এই 5টা ম্যাচ ভারত সফরে গিয়ে বাংলাদেশকে খেলতে হবে। খুব সম্ভবত সাকিব আল হাসান রাওয়ালপিন্ডি টেস্টের সঙ্গে সেই সিরিজেও থাকবেন বলে আপাতত আশা করা যাচ্ছে। এই হচ্ছে তথ্য। যেটা বলছিলাম, মাঝে একটা আমরা কথা তুলে ধরেছিলাম যে বোর্ড সভার একটা আলোচনা আছে, আগামীকাল বিকেল 3টা নাগাদ বোর্ড সভা হওয়ার কথা আছে। কয়েকদিন আগে বোর্ড সভা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। সাবেক যে সভাপতি ছিল নাজমুল হাসান পাপন, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু বেশ কয়েকজন পরিচালক যারা কিনা অনুপস্থিত ছিলেন, যেখানে নাইমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, আরও বেশ কয়েকজন, আজম নাসির উদ্দিন, এরকম বেশ কয়েকজন বড় বড় পরিচালক আছেন যারা কিনা এই সময় অনুপস্থিত ছিলেন। আগামীকাল আর একটা বৈঠক দেখা হচ্ছে 1 সপ্তাহের ব্যবধানে, যেখানে বলা হচ্ছে যে তাদেরকে বাধ্যতামূলক করা হচ্ছে যে এখানে যেন থাকতেই হবে তাদেরকে। খুব সম্ভবত যেহেতু তারা আগের যারা সরকার ছিল তাদের সঙ্গে যেহেতু তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কেউ এমপি ছিলেন, কেউ কোনো না কোনো দায়িত্ব ছিলেন, এইটার কারণে তারা অনেকদিন যাবতীয় আসলে পলাতক হিসেবে আছেন বলে জানা গেছে বা ধরে নেওয়া হচ্ছে। তারা যদি আগামী পরপর তিনটা বৈঠকে না আসেন, বিসিবির সবাই না আসেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পরিচালক পদ থেকে দায়িত্ব হারাতে হতে পারে। সেই ক্ষেত্রে নাইমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক তো একেবারেই সামনে সারিতে আছেন, সেই সঙ্গে ওবেদ নিজাম, গোলাম মুর্তজা কিংবা শফিউল আলম নাদেল, এরা সবাই কিন্তু এরকম একটা রেড জোনে আছেন বলে জানা গেছে। দেখা যাক কি হয়। আগামীকাল যখন বোর্ড সভাটা হবে, বোর্ড সভার পরে নিশ্চিতভাবে বিসিবি সভাপতি বা বিসিবির পক্ষ থেকে একটা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু একটা জানানো হবে। আপাতত আমরা সে পর্যন্ত অপেক্ষা করি, যখন বোর্ড সভাটা হবে তারপরে তাদেরকে আসলে কী মন্তব্য করলেন, তারা কি তথ্যটা দিলেন, সেই তথ্যের প্রেক্ষিতে আমরা কথা বলার চেষ্টা করব, ভালো মন্দগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।